প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত রমজানি স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বিআরবি কেবলস। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ। চলছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আত্মশুদ্ধি কিংবা সংযমের মাস পবিত্র মাহে রমজান। প্রিয় দর্শক, এই পুরো রমজান মাস জুড়ে অতিরিক্ত ভাজাপোড়া খাবার কিংবা কম পরিমাণে পানি সেবন এবং সেই সাথে দীর্ঘ সময় না খেয়ে থাকায় এই যে আমাদের জীবনে এটি রুটিনের পরিবর্তন, তাতে করে অনেক ক্ষেত্রে দেখা যায় মলদ্বারে নানা ধরনের অস্বস্তিকর জটিলতার সম্মুখীন হচ্ছে আমরা প্রতিনিয়ত। এবং এই যে জটিলতাগুলো তার মাঝে কোষ্ঠকাঠিন্য অন্যতম। দেখা যায় পুরো মাস জুড়ে কোনো না কোনো ব্যক্তি জীবনের প্রত্যেকটি সময় কিংবা প্রত্যেকটি পর্যায়ে কোষ্ঠকাঠিন্যজনিত জটিলতায় ভুগছে এবং শুধুমাত্র কোষ্ঠকাঠিন্য থেকে পরবর্তীতে মলদ্বারের আরও নানা জটিলতার বহিঃপ্রকাশ হচ্ছে শুধুমাত্র একটি জীবনের সময়সূচির পরিবর্তন। প্রিয় দর্শক, আমরা এই পরিবর্তিত সময়সূচিকে কীভাবে নিজেকে সুস্থ রাখতে পারি, কোন ধরনের খাদ্যাভ্যাস কিংবা জীবনযাপনে আমরা অভ্যস্ত হতে পারি, কী করি বা ভালো থাকতে পারি, কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে। এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আহসান হাবিব, যিনি অধ্যাপক ও বিভাগীয় প্রধান কোলোরেক্টাল সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, খুব চমৎকার এবং প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করছি। শুরুতে আপনার কাছে একটু জানতে চাই যে এ পুরো রমজান মাস জুড়ে আপনাদের কাছে তো নিয়মিত রোগীরা আসছে এবং প্রত্যেকটি বছর আসে, সাধারণত কোন ধরনের জটিলতা নিয়ে রোগীরা আপনাদের শরণাপন্ন হয় সবচেয়ে বেশি? রমজান মাসে বাংলাদেশে রোগীরা সবচেয়ে বেশি তিনটা সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। এক হলো কোষ্ঠকাঠিন্য, দুই হলো এনাল ফিসার, আর তিন হলো পাইলস। এই তিন সমস্যা নিয়ে হরহামেশায় আমাদের কাছে রোগীরা আসে, সরকারি বেসরকারি দুই জায়গাতেই। এবং এই তিনটা সমস্যা চিকিৎসার চেয়ে প্রতিরোধ করাটা বেশি সহজ। একদমই তাই। এবং আমি যে প্রসঙ্গটি নিয়ে শুরু করেছিলাম, কনস্টিপেশন, আমাদের পুরো রমজানে একটা খুব স্বাভাবিক জীবনযাপনের প্রক্রিয়া হয়ে দাঁড়ায় যে এটা আমাদের জীবনযাপনের অংশ এবং এত মানুষ সাফার করে কোষ্ঠকাঠিন্যতে। স্যার, একটু জানতে চাই যে এত বেশি কোষ্ঠকাঠিন্য কী কারণে হয়? শুধুমাত্র কি দীর্ঘ সময় না খেয়ে থাকছে এই কারণেই? আসলে কোষ্ঠকাঠিন্য অনেক কারণেই হতে পারে। তার একটা হলো তার যে সার্কাডিয়ান রিদম বলে একটা কথা আছে। যেমন একটা মানুষ ঘুম থেকে উঠে কখন, তারপর আবার সে ঘুমাচ্ছে কখন, খাচ্ছে কখন, এখন এইটা তার চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হওয়ার কারণে তার এরকম হতে পারে। নাম্বার টু, অনেক রোগীর মানুষের দেখবেন যে রমজান মাসে তার যে সেহরি এবং ইফতারের যে টাইমটা, এই টাইমে সে পর্যাপ্ত পরিমাণ খাচ্ছে না। আচ্ছা। 3 নম্বর, অনেকে আছে যে অনেক বেশি পরিশ্রম করে। স্বাভাবিক যেটুকু করা উচিত, বা রমজান মাসে এমনিতেই বলা আছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটু অতিরিক্ত পরিশ্রম না করা। যেমন একটা ফুটবল প্লেয়ার, সে এই টাইমে ওভাবে ফুটবল খেলতে পারবে না, তবে একটু খেলতে পারবে। আচ্ছা। কিন্তু যে একটা কম্পিটিশন করার মতো সেটা করা উচিত হবে না। এইরকম আবার যে লোক অনেকে আছে যে একেবারে ইনঅ্যাক্টিভিটি, ধরে নেন সারাদিন ঘুমায় কাটায় ফেলতেছে। আচ্ছা। খাওয়া দাওয়ার অভ্যাসের ব্যাপার আছে। দেখা গেলো যে রমজান মাসে অনেকে রিচ ডায়েট, পোলাও, রোস্ট, কোরমা, বা এখন তো ফাস্টফুড তো একটা জনপ্রিয় একটা খাবারে পরিণত হয়েছে বাংলাদেশে। পৃথিবীর, শুধু বাংলাদেশে তা না, পৃথিবীর অনেক দেশে এটার প্রতি তার আকর্ষণ বেশি। এই সব অনেকগুলো কারণ মিশ্রিত হয়ে তখন তার কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। আচ্ছা, তো এই যে স্যার কোষ্ঠকাঠিন্য হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় রোজা রাখার পরে ইফতারিতে গিয়ে এসব গুলের ভুসি খাচ্ছি এবং এটি নিশ্চয়ই তৈরির একটি প্রক্রিয়া রয়েছে, কিভাবে বানানো উচিত। অনেকে দেখা যায় এটা খাওয়ার পরেও আবার কনস্টিপেশন বেড়ে যাচ্ছে, আপনার কি পরামর্শ থাকবে? আসলে খুবই সুন্দর একটা প্রশ্ন করেছে। গুলের ভুসি খাওয়ার পরে কোষ্ঠকাঠিন্য, এটা তো বাথরুম নরম করার ওষুধ, কিন্তু এটা খেয়ে উল্টা দেখা গেল আসলে ওষুধ বলা ঠিক না, এটা তো একটা ভেষজ, তার কোষ্ঠকাঠিন্যটা আরও বেড়ে গেল। এটা হলো, কেউ যদি ঈষৎগুলের ভুসি খাওয়ার পরে পর্যাপ্ত পরিমাণে পানি না খায়, তাহলে এটা তার কোষ্ঠকাঠিন্য বাড়াবে। এই জন্য আমরা সবসময় বলি যে এটা দিনের বেলা খেতে, আর এই রমজান মাসে আমরা বলি ইফতারি টাইমে খেতে। আচ্ছা। ইফতারিতে না খেয়ে কেউ যদি সেহরিতে খায়, তাহলে কিন্তু এটা কোষ্ঠকাঠিন্য বাড়াবে। আচ্ছা। কারণ এটা খাওয়ার পর তো তার পানি খাওয়ার সুযোগ নেই। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। এটা শুরুতেই খেতে হবে, যার পরে তার অনেকক্ষণ সময় থাকে এইরকম বারবার পানি খাওয়া।
এমনিতেই আমাদের যে আমরা রেকটাল ক্যান্সার অপারেশন করি, মলাশয় ক্যান্সার, তা দেখা যায় যে এই রোগীগুলো পরবর্তীতে এরকম বারবার বাথরুম হচ্ছে এরকম প্রবলেমে ভুগে সুন্দর অপারেশনের পরে। তখন কিন্তু আমরা এই রোগীগুলোকে আমরা এই ওষুধগুলোর ভুসি খেতে বলি, আচ্ছা এবং রোগীরা বলে স্যার আগের চেয়ে ওই পাতলা পায়খানা অনেক কমে গেছে। So, মানে লুজ মোশন হবার ক্ষেত্রেও এসবগুলোর ভুসি একটা এই গুরুত্বপূর্ণ সবগুলোর ভুসি অবদান খাওয়ার রাখে। পরে যদি কেউ পর্যাপ্ত মুভমেন্ট করে, পর্যাপ্ত পানি খায়, তাহলে এটা বাথরুম নরম করে, আর সেটা যদি না করে তো এটা বাথরুম কষা করে। আচ্ছা আচ্ছা, সো এটা দুই রকম ভূমিকায় আছে নিঃসন্দেহে। এবং স্যার এই এসবগুলোর ভুসিটা যে খাচ্ছে, এটা অনেকেই দীর্ঘ 1 ঘন্টা 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে খায় এবং অনেকে তাৎক্ষণিকভাবে পানিতে দিয়েই খেয়ে ফেলে। কোনটি আসলে কার্যকর আপনি না, বলতে চান? এটা একেবারে অ্যাপ্রুভ যে কেউ যদি সাথে সাথে ভিজিয়ে খেয়ে ফেলে বা লং টাইম ভিজিয়ে খায়, দুটাতেই তার কার্যকারিতা আছে। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে কোনো তার দ্বিমত মানে নেই। কোনোটাই ক্ষতির কারণ না, নয়। ক্ষতির কারণ নাই। যেহেতু কোষ্ঠকাঠিন্য নিয়ে অনেক কথা বলছি, কিন্তু কোষ্ঠকাঠিন্য অনেকেই দেখা যায় 5 দিন 7 দিন ধরে মলত্যাগ করতে পারছে না শুধুমাত্র কোষ্ঠকাঠিন্যের কারণে। জি। এবং মলত্যাগ করতে গিয়ে দেখা যায় যে মলদারটি অনেক ক্ষেত্রে ফেটে গিয়েছে, সেখান জি। থেকে রক্তক্ষরণ হচ্ছে। স্যার, এটাকে আমরা কি রোগ হিসেবে বিবেচনা করতে পারি এবং এই রোগটি হলে তাৎক্ষণিকভাবে করণীয় কি, কতটুকু গুরুত্ব দেওয়া জরুরি? আমরা গুরুত্ব না দিয়ে সময় ক্ষেপণ করতে থাকি, কিন্তু দীর্ঘদিন ধরে যদি কোষ্ঠকাঠিন্য থাকে, অনেকের ক্ষেত্রে দেখা যায় মলদারটি ফেটে গিয়েছে মলত্যাগ করতে গিয়ে। এটা কি ধরনের জটিলতা, এবং এই জটিলতা হলে তাৎক্ষণিক করণীয় কি? এটা আসলে একটা কমন জটিলতা বাংলাদেশে, যে বাথরুম অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণে তার বাথরুমের রাস্তা ছিঁড়ে গিয়েছে। এটা হলো হার্ড স্টুল বা শক্ত হয়ে মোটা হয়ে যখন বের হয় তখন বাথরুমের রাস্তা ছিঁড়ে যেতে পারে। এই ছিঁড়ে যাওয়াটার কারণে আসলে মলদারটা কিন্তু খুবই সংবেদনশীল একটি জায়গা, একদমই। আর এই ছিঁড়ে যাওয়াতে তার ব্যথাটা হয় তীব্র ব্যথা। রুগী এসে বলে, ডাক্তার সাহেব আমি এই ব্যথা সহ্য করতে পারছি না। এটা একটা। আরেকটা হলো যে রক্ত যায় ওই যে ছেঁড়া জায়গা যখনই বাথরুম পাস করে তখন ছেঁড়া জায়গাটা আবার সম্প্রসারিত হয়, সম্প্রসারিত হলে ওখানে আবার আঘাত পেলে ওখান থেকে রক্ত যায়। মানে তাহলে প্রচন্ড এই যে জ্বালাপোড়া দুইটা করে। ব্যথা বা জ্বালাপোড়া, এই ব্যথার প্রকাশটা এক একজনের একরকম। ব্যথা বা জ্বালাপোড়া বা কষ্ট, স্যার, অস্বস্তি। এই যে অস্বস্তির সমস্যাগুলো হচ্ছে, জি। অনেকেই বোঝে না কোথায় যাবে কি করবে, অনেকে ফার্মাসির প্রতি আস্থা রাখে। এই বিষয়গুলো আসলে কতটুকু যোগ থেকে আমরা জানবো, একজন দর্শক অপেক্ষায় রয়েছে। কে আছেন দর্শক? আপনার নাম বলেই প্রশ্ন করুন। জি দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আপনাকে, বলুন। আমি নওগাঁ থেকে বলতেছি, মাসুদ রেজা। জি জি, বলুন কি সমস্যা? আমার সমস্যা হলো, আমার আম্মা 70 বছর বয়স, হুম হুম চলাফেরা হাঁটাচলা সবই করে, হুম কোনো সমস্যা নাই, কিন্তু খাওয়ার সময় কোনো কিছু খাইতে পারে না। সবকিছু মনে করে যে কোনো স্বাদই নাই, মুখের মধ্যে কোনো স্বাদই নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হুম কিছুই খাইতে পারে না, এমনি শুধু খালি দুধ এমনি গিলে খায়, তাছাড়া আর কিছুই খেতে পারে না। অনেক চিকিৎসা করছি কিন্তু ভালো হচ্ছে না, এটা কি কারণ? আচ্ছা, বয়স তো একটু বলবেন? 70 বছর হয়ে গেছে, অ্যাসোসিয়েটেড কি কি ধরনের জটিলতা আছে? ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের কোনো সমস্যা আছে কিনা? একটু প্রেশার আছে, তাছাড়া আর অন্য কিছু নাই। প্রেশারের ওষুধ খায় নিয়মিত, তাই তো? ডায়াবেটিস নাই। জি। আচ্ছা, এখন আপনার যে বয়স, আপনার মায়ের বয়স 70 বছর, তার খাওয়ার রুচি নেয় এবং খেতে গেলে কষ্ট হচ্ছে। আসলে এ ধরনের সমস্যা অনেক কারণে হতে পারে। যদিও এটা আমাদের বিষয়বস্তুর সাথে একটু ম্যাচ করেনি, তারপরেও আমি বলছি যে আপনাদের একটা এন্ডোস্কোপি অফ আপার জিআইটি, তারপর শরীরে রক্তের পরিমাণ মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, তারপর ক্রিয়েটিনিন মানে সিরাম ক্রিয়েটিনিন মানে কিডনির ফাংশন, এগুলো দেখা দরকার। তা এগুলো নর্মাল থাকলে তখন আপনাকে এই গ্যাস্ট্রিকের ওষুধ, তারপর হলো ডোমপেরিডন ট্যাবলেট বা খাওয়ার যে জিঙ্ক প্লাস বি ট্যাবলেট, এগুলো দিতে হবে। আর এটা আসলে একটা মানে আপনাকে রুগী দেখতে হবে এবং রুগীর পরীক্ষা নিরীক্ষার পরে তারপরে এভাবে চিকিৎসাটা দিতে হবে। এবং খুব চমৎকারভাবে স্যার আপনি বলেছেন, যদি প্রাথমিক অবস্থায় উনি কোনো পরীক্ষাও না করে, হয়তো অ্যাসিডিটির কোনো সমস্যা হলো কিনা, এই কারণে যদি একটু বমির ওষুধ খায়, একটু অ্যাসিডিটির ওষুধ খায়, জি। কিছুটা হলে রুচি ফেরত প্লাস আসতে জিঙ্ক পারে। বি, জিঙ্ক বি ট্যাবলেট। জিঙ্ক ট্যাবলেটটা। স্যার, আমরা যে প্রসঙ্গটিতে ছিলাম, একদম ভিন্ন প্রসঙ্গে ফোনটি এসেছে, তারপরেও আপনাকে ধন্যবাদ যে আপনি সুন্দরভাবে পরামর্শ দিয়েছেন। আমি একটু জানতে চাই যে আমরা তো এনাল ফিশারে ছিলাম, আপনি উপসর্গগুলোর কথা বলছিলেন, কিন্তু আসলে করণীয় কি এবং
আরেকটি বিষয় এক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন করব যে আমরা তো কোষ্ঠকাঠিন্য থেকে এনাল ফিশারে ভুগছি, তাতে করে কোষ্ঠকাঠিন্য যাতে না হয় নিশ্চয়ই এই জায়গাটা প্রিভেন্ট করলে অনেকখানি ওইটাকে কমিয়ে আনা সম্ভব। আপনার পরামর্শ কি থাকবে দুটো নিয়েই? আমি সবসময় রোগীদেরকে বলি চেম্বারে বা এরকম যখন দর্শকদের সাথে বলার সুযোগ হয় যে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড গুড ফর অ্যানাল হেলথ। একদমই। মলদ্বারের সুস্থতা রাখতে গেলে আপনাকে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে হবে। রমজান মাসের ক্ষেত্রে বলা হয় যে খাওয়া দাওয়া পেট ভরে ভরে করতে হবে। অতিরিক্ত তৈলাক্ত খাবার কিংবা রিচ ডায়েট যেটা এখন বলে, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো রমজান মাসে কমাতে হবে। খাওয়ার মধ্যে শাকসবজি, ফলমূল এগুলো বেশি খেতে হবে। আচ্ছা। এবং ইফতার থেকে সেহরি পর্যন্ত এই টাইমটাতে বারবার পানি খেতে হবে। 7-8 গ্লাস পানি খেতে হবে। তাহলে আপনার শরীরের যে ডিহাইড্রেশন মানে পানি স্বল্পতা এগুলো হবে না, কোষ্ঠকাঠিন্য রোগটা কমে যাবে। ঘুমানোর ক্ষেত্রে বলা আছে অ্যাডিকুয়েট স্লিপ, পর্যাপ্ত ঘুম। সেটা আবার অতিরিক্ত ঘুমও খারাপ। অতিরিক্ত ঘুম কিন্তু কোষ্ঠকাঠিন্য বাড়ায়। এই যে আমরা কোষ্ঠকাঠিন্য, এনাল ফিশার এগুলোকে প্রতিরোধ করার জন্য আপনি বলছিলেন Exercise। খাদ্যাভ্যাসে যেমন একটি পরিবর্তন দরকার, তেমনি নিয়মিত এক্সারসাইজ করাটা জরুরি। কিন্তু রমজান মাসে অনেকে আমরা এক্সারসাইজ করতে চাই না বা মনে করি হয়তো বা প্রয়োজন নেই। আপনার পরামর্শ কি থাকবে? রমজান রোজা রাখা অবস্থায় হার্ড এক্সারসাইজকে অ্যাভয়েড করা হয়। এক্সারসাইজ উইদিন 30 মিনিটস, 30 মিনিট পর্যন্ত। আর কেউ বেশি এক্সারসাইজ করতে চাইলে, কেউ খেলাধুলা করতে চায়, সেটা ইফতারির পরে তারপর এটা পরামর্শ দেওয়া হয়। তবে একদম এক্সারসাইজ না করাটাও ঠিক না। আচ্ছা। আর অতিরিক্ত এক্সারসাইজ করলে যেটা হবে ডিহাইড্রেশন হবে, অর্থাৎ পানি স্বল্পতা হবে। এটাও কোষ্ঠকাঠিন্যটাকে অ্যাগ্রাভেট করে। একদমই। তবে ইফতারের পরে যদি কেউ এক্সারসাইজ করতে চায় সেটা কি প্রতিদিন করা জরুরি নাকি একদিন দুদিন গ্যাপ দিয়ে দিয়ে পরামর্শ দেবেন? না, এক্সারসাইজ আসলে কি এটা আমরা এক্সারসাইজ কেন করতে বলি? যখনই একটা মানুষ এক্সারসাইজ করে, যেমন দৌড়াদৌড়ি, খেলাধুলা এরকম করে, তখন তার বডির মধ্যে কিছু নার্ভ স্টিমুলেশন হয়। আচ্ছা। স্টিমুলেশনের কারণে এই নাড়ি ভুঁড়ির যে নড়াচড়া, পেরিস্টালসিস বলে, এটা বাড়ে। বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কারণে তার কোষ্ঠকাঠিন্য ইউজুয়ালি কমে যায়। এই যারা প্লেয়ার বা ভিন্ন জায়গায় খেলাধুলা করে তাদের ইউজুয়ালি কোষ্ঠকাঠিন্য হয় না। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ তথ্য। এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ নিয়মিত তথ্য। এটা হাঁটা মেনে উচিত চললে অন্তত 30 মিনিট। হাঁটতে গেলেও আপনি দেখবেন অনেকে বলে কি আমি কি বাসায় তো সারাদিনই কাজ করি, কিন্তু যেই কাজটা করছে সেই কাজে কিন্তু তার ঘামও হয় না বা ওরকম, কিন্তু কাজ করছে, তাই সেইটাতে কিন্তু ওই পেরিস্টালসিসটা হয় না। নিশ্চয়ই। করতে গেলে আপনি যদি টানা 40 মিনিট হাঁটেন, 30 মিনিট হাঁটেন, দেখবেন যে 10-15 মিনিট পর থেকে ঘাম শুরু হয়। তখন এটা মানে পারসিস্টেন্ট করে রাখতে হবে, আরো 15-20 মিনিট হাঁটতে হবে, তাহলে ওটাতে আপনার এক্সারসাইজ হিসেবে কাউন্ট হবে। খুব গুরুত্বপূর্ণ তথ্য স্যার। এই যে কোষ্ঠকাঠিন্য নিয়ে এত কথা বলছি, আমরা কখনোই চাই না কোনো ব্যক্তি কোষ্ঠকাঠিন্যতে আক্রান্ত হোক, অবশ্যই জীবনযাপনে পরিবর্তন করবে, কিন্তু কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণ না করলে পরবর্তীতে অনেক ক্ষেত্রে দেখা যায় পাইলস হয়ে গেছে। একটু জানতে চাই যে পাইলসের বহিঃপ্রকাশটা আসলে কিরকম, মানুষ কিভাবে বুঝবে? পাইলসের জন্য রোগীরা এসে বলে ডাক্তার সাহেব আমি বাথরুমে গেলে আমার রক্ত যায়। আমরা জিজ্ঞাসা করি রক্তটা কি টাটকা রক্ত? ইউজুয়ালি রোগীরা বলে হ্যাঁ টাটকা রক্ত। বাথরুম কি কষা হলেই যায়, নরম হলে যায়? যাদের বেশি পাইলস তাদেরও নরম হলেও রক্ত যায়, আর যাদের হলো একটু কম পাইলস তাদের কষা হলে তখন রক্ত যায়। ব্যথা আছে কিনা, যদি ব্যথা থাকে তাহলে এটা অ্যানাল ফিশারের দিকে যায়, আচ্ছা। আর ব্যথা যদি না থাকে তাহলে এটা পাইলসের দিকে যায়। এরপর জিজ্ঞাসা করি যে আপনার কি বাথরুম করার সময় হাতে কোনো মাংসপিণ্ড বাজে? এই কথাটাই জিজ্ঞাসা করি রোগীকে, বাথরুম করার সময় কি হাতে কোনো মাংসপিণ্ড বাজে? বলে হ্যাঁ ডাক্তার সাহেব ফুলে যায়। তারপর এটা কি নিজে নিজে কমে না হাত দিয়ে ঢোকাতে হয়? আচ্ছা। এই কথাগুলো বলে আমরা এছাড়াও বলতে পারে ভিজা থাকে, মানে পাইলসের ওগুলো বাড়তির কারণে ওই জায়গাটা ভিজা থাকতে পারে, চুলকায়, আচ্ছা। এইভাবেও বলতে পারে। তার মানে প্রত্যেকটা একটা আরেকটার সঙ্গে রিলেটেড এবং কারো ক্ষেত্রে বেরিয়ে যায়, কারো ক্ষেত্রে ভেতরে থাকে, মানে বিষয়গুলো আসলে স্টেজের উপর ডিপেন্ড করে কে কোন স্টেজে রয়েছে। এবং স্যার প্রাথমিক অবস্থায় যদি কারো এই ধরনের জটিলতা হয় তাৎক্ষণিকভাবে কি করার পরামর্শ দেবেন? কোন বিশেষজ্ঞের কাছে যাবে এবং ঘরে বসে চিকিৎসা পদ্ধতির সুবিধা কি রয়েছে? প্রাথমিক অবস্থায় রোগীরা যদি ডাক্তারের কাছে আসে, বিশেষ করে এই বিষয়টা কোলোরেক্টাল সার্জারির একটা ইন্টিগ্রেটেড পার্ট, কোলোরেক্টাল সার্জারি, তা সেখানে প্রাথমিক অবস্থায় এই রোগগুলো অ্যানাল ফিশার হোক, পাইলস হোক, চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণরূপে নিরাময় হয়। আচ্ছা। যখনই এই রোগীগুলো দেরি করে আসে এবং এই রোগগুলো দীর্ঘদিন ধরে ভুগে, তখন এটা ওষুধে আর পুরোপুরি সারতে চায় না। আচ্ছা। তখন আলটিমেটলি এটা ধীরে ধীরে অপারেশনের দিকে গড়িয়ে যায়।
আমরা চাই বেশিরভাগ রোগী সুস্থ থাক, একদম। এই জন্য সবসময় বলি ডাক্তারের কাছে আসুন। এছাড়া আরেকটা যেটা সমস্যা, যে অনেক রোগের বহিঃপ্রকাশ পাইলসের মতো বা অ্যানাল ফিশারের মতো ঘটে, কিন্তু দেখা গেলো তার একটা মারাত্মক রোগ ভিতরে আছে। আচ্ছা আচ্ছা। এখন সেই যদি বলে ডাক্তার সাহেব ওষুধের দোকানে বললো আমার তো রক্ত যায়, আচ্ছা কোনো সমস্যা নাই, এই যে ডায়াসপিরিন ট্যাবলেট আছে খান, এটা তো সব দোকানদাররা জানে। হামেশাই হচ্ছে এটি আমাদের এবং দেশে। খাওয়ার পরে তার দেখা গেলো রক্ত যাওয়াটা কমে গেল, তো দেখা গেলো ভিতরে একটা কোলাইটিস রোগ ছিল, একটা পলিপ ছিল, আচ্ছা। একটা ক্যান্সার ছিল, হ্যাঁ হ্যাঁ, ওটা আরো বেড়ে গেল। একদমই। তখন রোগীটা যখন আমাদের কাছে আসলো তখন দেখা গেলো অনেক দূর গড়িয়ে গিয়েছে। তা এটা আসলে ক্ষতিকর। এই জন্য আমরা সবসময় বলি যে আর্লি অবস্থায় ডাক্তারকে দেখান, তাহলে আপনার রোগটা সঠিক নির্ণয় হবে, কোনো খারাপ কিছু থাকলে সেটা থেকে আপনি মুক্তি পাবেন আর সঠিক চিকিৎসা হবে। নিঃসন্দেহে। এবং আর্লি স্টেজে যদি কেউ চিকিৎসকের কাছে যায়, এমন কি কোনো কিছু হয় যে ওষুধের মাধ্যমেই সুস্থ হয়ে যেতে পারে, নাকি অপারেশনে একমাত্র ভরসা? আমাদের কোলোরেক্টাল ক্যান্সার ইউজুয়ালি হঠাৎ করে একটা মানুষের হয় না। প্রথমে তার কোলনের মধ্যে বা রেকটামের মধ্যে একটা ছোট্ট গুটি হয়, আচ্ছা। এটাকে আমরা বলি পলিপ। এই পলিপ অ্যাভারেজ 7 থেকে 10 বছরে ধীরে ধীরে বড় হয়ে হয়ে ক্যান্সারের দিকে টার্ন নেয়। এই যে টার্ন নিল, তাহলে 7 থেকে 10 বছর ওই মানুষটা, মানে আল্লাহ তাআলা ওই মানুষকে সময় দিয়েছে যে রোগটা আগে ধরো। একদমই। কোলোনোস্কোপি, যাদের এই যে বললো একটু রক্ত যায়, তাহলে কোলোনোস্কোপি করে যদি পলিপ স্টেজে পাওয়া যায় ক্যান্সার হওয়ার আগে, তাহলে পলিপটা যদি কোলোনোস্কোপি করে কেটে দিই, তাহলে তার তো ক্যান্সারের দিকে গড়াচ্ছে না। নিশ্চয়ই। দ্বিতীয় আরেকটা বিষয় হলো যে মলাশয় ক্যান্সার বা কোলন ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে, তার একটাই চিকিৎসা হয়, সেটা হলো অপারেশন। আচ্ছা আচ্ছা। ইউজুয়ালি তার কোনো থেরাপি লাগে না। আর যখনই এটা দেরি করে আসে, তখন এর অপারেশন হয় 3 স্টেজে বা 3 ধাপে। আচ্ছা। তার কেমোথেরাপি লাগে, তার রেডিওথেরাপি লাগে, সব মিলে খরচটা 3 গুণ বেশি হয়ে যায়। একদমই। মানে এই যে জটিলতাগুলো হচ্ছে, যদি প্রত্যেকটি ব্যক্তি আর্লি স্টেজে সচেতন হয়, হয়তোবা জটিলতার মাত্রা অনেকখানি কমিয়ে আনা সম্ভব। জি। একদম আলোচনার শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। প্রত্যেকটি ব্যক্তি হয়তো সচেতন হবেন, বিশেষ করে এই পুরো রমজান মাস জুড়ে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনবে এবং আপনাদের পরামর্শ অনুযায়ী জীবনযাপনে পরিবর্তন নিয়ে আসবে। আপনাকে স্যার আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শক শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন নিয়মতান্ত্রিক জীবনযাপন করি পরিবর্তিত খাদ্যাভ্যাসে, এবং অবশ্যই পুরো রমজান মাস জুড়ে কোন খাবারটি খেলে কনস্টিপেশন এড়িয়ে যেতে পারবো এবং তাতে করে মলদ্বারের অসংখ্য জটিলতা এড়িয়ে যাওয়া সম্ভব, সেই বিষয়টি অবশ্যই মাথায় রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বৈশাখী টিভির সাথেই থাকুন।